আসসালামু আলাইকুম। বিশ্বে এখন চারদিকে বহু বিরাট ধরনের রাজনৈতিক পরিবর্তন আসছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে মার্কিন ইসরায়েলি হামলার প্রতিক্রিয়া আমরা কেবল দেখা শুরু করেছি। এর ফলাফল এখনো শেষ হয়নি। ইরান যুদ্ধই হবে মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য থেকে সরে যাবার একটা চরম সিদ্ধান্ত গ্রহণের একটা ব্যাপার ঘটতে যাচ্ছে। সুয়েজ ক্রাইসিস, যেটা আগে বলেছি, 1956 সালের সুয়েজ ক্রাইসিসের পরে যুক্তরাজ্য, ব্রিটেন এবং ফ্রান্স তাদের ক্ষমতা হারালো এশিয়া মহাদেশে। তদ্রূপ হরমুজ প্রণালী নিয়ে যে আমেরিকার বাড়াবাড়ি, সেটাই আমেরিকার যুক্তরাষ্ট্রকে মধ্যপ্রাচ্য ও এশিয়া থেকে পাততাড়ি গোটাতে বাধ্য করবে। ওদিকে চীন, রাশিয়া, এরা ইরানের ব্যাপারেও তারা খুবই তৎপর। দক্ষিণ পূর্ব এশিয়ার ব্যাপারেও এবং কোরিয়া, জাপান অঞ্চলেও, তাইওয়ান অঞ্চলেও চীন তৎপর। এখন নতুন ডেভেলপমেন্ট না এটা, তবে আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা নতুন ডেভেলপমেন্ট। চীন এখন ভারতকে ঘিরে ফেলেছে, এটাই আজকের মূল বক্তব্য। এবং তার সঙ্গে যোগ দিয়েছে পাকিস্তান ও বাংলাদেশ। শেখ হাসিনা মনে করেছিল চীন থেকে ইনভেস্টমেন্ট আনবে, উন্নয়ন করবে, রেলগাড়ি বানাবে, রাস্তাঘাট বানাবে এবং পয়সা চুরি করবে এবং ভারত থেকেও সুযোগ সুবিধা গ্রহণ করবে। হাসিনার দুই নৌকায় পা দেওয়ার ফলে তার পতন হয়েছিল, যেটা আমি জুলাই মাসের 9 তারিখে 2024 সালে বলেছিলাম আমার ইউটিউবে, যে হাসিনার পত্র পাঠে বিদায় চীন থেকে এবং হাসিনার পতন এখন সময়ের ব্যাপার মাত্র। আমি কথা বলার পরে 3 সপ্তাহের ভেতরেই হাসিনার পতন ঘটে গেল। তো আমি খুব খুশি হয়েছি যে তারেক রহমানের সরকার চীনের ও পাকিস্তানের গুরুত্ব বুঝতে পেরেছেন। এখন পাকিস্তান ইরানের শান্তি স্থাপনের জন্য যে ভূমিকা পালন করছে, তার ফলে খোদ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমরা পাকিস্তানের উপদেশ অনুযায়ী অনুরোধে আর যুদ্ধ বৃদ্ধি করছি না, আমরা ইরানের সঙ্গে সমঝোতার দিকে যাচ্ছি। তবে একদিকে সমঝোতা, আবার চাপ দিয়ে নতুন ভাবে শান্তি চুক্তিতে সিগনেচার করানো আমেরিকার পক্ষে সম্ভব হচ্ছে না। ইরান আমেরিকার নিয়ন্ত্রণের বাইরে। ইরান এখন বিশ্বের চতুর্থ পরাক্রমশালী মহাশক্তি হয়ে দাঁড়িয়ে পড়েছে। এখন ওইদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের ত্রাহি মধুসূদন, ওরা এখন বলছে এই অপারেশন ফ্রিডম ফেজ 2 চালু করে ইরানকে পর্যদস্ত করবে। অলরেডি কিছু যুদ্ধ বিগ্রহ হয়েছে। ইরানের ট্যাঙ্কারের উপর মার্কিন যুক্তরাষ্ট্র আক্রমণ করেছে। ইরান মার্কিন যুক্তরাষ্ট্রের নেভির দুটো ডেস্ট্রয়ারের উপরে মিসাইল ছুড়েছে। এর আভাস দেয়াতে, ব্রেকিং নিউজ দেয়াতে কয়েকজন পণ্ডিত ব্যক্তি মতামত প্রকাশ করলেন আমার ইউটিউবে, যে আমি ভাওতাবাজি করছি, মিথ্যা কথা বলছি, ইরান আমেরিকার কোনো যুদ্ধ হচ্ছে না। তারা এখন বুঝতে পেরেছেন নিশ্চয়ই যে শুধু ইরান আমেরিকা না, ইসরায়েলও নতুন ভাবে লেবাননে নতুন ফ্রন্ট খুলে মানুষ হত্যা করছে। যুদ্ধ থেমে যায় নাই, যুদ্ধ চলছে এবং চলবে। এবং সিআইএ এর রিপোর্ট হচ্ছে, মার্কিন নিষেধাজ্ঞা থাকলে, ব্লকেড থাকলে ইরান বহুদিন, বহু মাস, বহু বছর যুদ্ধ চালিয়ে যেতে পারবে, সে সক্ষমতা ইরানের আছে। একদিকে ইরান গিলতে পারছে না, এদিকে আবার এই দক্ষিণ এশিয়াতে চীন, পাকিস্তান ও বাংলাদেশ মিলে একটা নতুন অক্ষ শক্তি গড়ে উঠছে। আজকে যেটা বলবো, ইরানের নতুন প্রতিরক্ষা কৌশল ও এশিয়ার দিকে ঝুঁকে পড়া। ইরান এখন এশিয়ার দিকে ঝুঁকছে, চীনের দিকে ঝুঁকছে। সম্ভাব্য নতুন সামরিক জোট ও আঞ্চলিক শক্তির প্রকাশ ঘটছে। সাম্প্রতিক ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনার বাস্তব চিত্র হচ্ছে এটাই। হরমুজ প্রণালীর গুরুত্ব বেড়েছে এবং হরমুজ প্রণালী এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরের একটা অঞ্চল। ভবিষ্যতে বড় সংঘাতের ঝুঁকি ও সম্ভাবনা রয়েছে। ইরান নিয়ে আরো যুদ্ধ হবে, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে একটা ডিসাইসিভ যুদ্ধ হবে এবং সেই যুদ্ধের আউটকাম আমি বলে দিচ্ছি, সেই যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র পাত্তারি গুটিয়ে এখান থেকে চলে যাবে, ভিয়েতনামের মতো, আফগানিস্তানের মতো।
সুতরাং আপডেটেড তথ্য ও বিশ্লেষণ যেটা আমি করি একটু একটু সিরিয়াস, একটু একাডেমিক। এটা যদি বুঝতে পারেন তাহলে বুঝতে পারবেন যে শুধু মধ্যপ্রাচ্য না, পুরো বিশ্বের অর্থনীতি ও নিরাপত্তাকে কিভাবে এই সমস্ত ঘটনা প্রভাবিত করছে বাংলাদেশ সহ, সেটা আপনাদের জানা দরকার। কেবল কার বউর সঙ্গে কার অবৈধ প্রেম এটা নিয়ে সময় ক্ষেপণ করবেন না। এখন আবার ওয়ার্ল্ড কাপ ফুটবল আসছে, এখন আর্জেন্টিনা আর ব্রাজিল নিয়ে বাংলাদেশিরা মেতে উঠবে। ওই যে ভারতে হিন্দি একটা গান ছিল, বেগানিকে শাদি মে আব্দুল্লাহ দিওয়ানা, বিয়ে হচ্ছে অন্য কারো আর আব্দুল্লাহ খুব দিওয়ানা। এখন বাংলাদেশ হয়েছে আব্দুল্লাহ, আমি ব্রাজিল, না না আমি আর্জেন্টিনা। এটা খুবই পরিতাপের বিষয়, লজ্জার বিষয়। যাই হোক, ব্রাজিল আর্জেন্টিনা থেকে বেরিয়ে এসে বাংলাদেশে কি ঘটতে পারে সেটা চিন্তা করে দেখেন। এখন আন্তর্জাতিক ও সামরিক বিশ্লেষণ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মতামত জানাবেন, কমেন্ট করবেন। তো যেটা আমি আজকে যে হেডলাইন যেটা, সেটার উপরই জোর দেব, কথা বলবো। তো এখন চীনের যে রাজনীতি, চীনের যে প্রোগ্রাম, সেটা যদি আপনারা না বোঝেন তাহলে এই যে চীন পাকিস্তান মিলে যে একটা নতুন অ্যাক্সিস গড়ে উঠছে, নতুন একটা মানে অক্ষর শক্তি গড়ে উঠছে, যেটা ভবিষ্যতের ইতিহাসরা বলবেন যে ইরানে এই যুদ্ধ তার একটা প্রক্রিয়া মাত্র। শুরু হলো ইরান নিয়ে, তবে এর শেষ কিন্তু ইরান দিয়েই হবে না, এটা অন্যদিকে চলে যাবে। চীন মাও সেতুংয়ের মৃত্যুর পরে যে কালচারাল রেভলিউশনের মাধ্যমে যে তারা সময় ক্ষেপণ করলো, সেই সময় ক্ষেপণের পরে তারা, অনেকেই মনে করলো চীন এখন গুটিয়ে ফেলছে, শুধু তারা আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্যের দিকেই নজর দেবে, তারা আর এই এই দিকে পৃথিবীতে যুদ্ধ বিগ্রহ বা পৃথিবী ভূ রাজনীতিতে তারা কোনো অংশগ্রহণ করবে না, তারা কোনো তৎপরতা দেখাবে না। এটা ছিল অনেকের একটা ভুল ধারণা, যেটা আমেরিকাও এই ধারণা করেছিল যে চীনকে আমরা সমস্ত আমাদের জিনিসপত্র বানাতে দেব, তারা কনজিউমার গুডস বানাবে, আমাদের দেশে আমরা সস্তায় জিনিসপত্র কিনবো, আর চীনের সঙ্গে আমাদের আর চীনের ব্যাপারে আমাদের কোনো ভয় ভীতি নেই, কোনো আতঙ্ক নেই, চীনকে নিয়ে আমাদের কোনো চিন্তার বিষয় নেই। এই যে আমেরিকার যেটা ধারণা ছিল, সুতরাং এই ধারণাটা এখন ভেঙে যাচ্ছে। চীন প্রমাণ করে দিয়েছে যে চীন এখন শুধু সাউথ চায়না সি, প্যাসিফিক মহাসাগরেই চীন ব্যস্ত না, চীনের নজর এখন ভারত মহাসাগরের দিকে, চীনের নজর এখন ভূমধ্য, নজর এখন বে অফ বেঙ্গল, বে অফ বেঙ্গলের দিকে এবং বাংলাদেশের দিকে। সুতরাং এখন চীন প্রথমে যেটা করলো, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক এত উন্নত করলো যে চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর নামে তারা একটা প্রোগ্রাম চালু করলো। পাকিস্তানের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করবে, ডিফেন্স ডেভেলপ করবে। পাকিস্তানের ডিফেন্স যে কতটা ডেভেলপ হয়েছে সেটা আমরা গত বছরের ভারতের সঙ্গে যে পাকিস্তানের যে ৩-৪ দিনের একটা খণ্ড যুদ্ধ হলো, সেখানে আমরা বুঝে গেছি চীন কত শক্তিধর। এবং চীন এখন পাকিস্তানের অল ওয়েদার ফ্রেন্ড, সকল আবহাওয়া, সকল রকম, ঝড় হোক, বৃষ্টি হোক, শীতকাল হোক, বর্ষাকাল হোক, বসন্ত হোক, চীন পাকিস্তানের সঙ্গে থাকবে এবং পাকিস্তান চীনের সঙ্গে থাকবে। পাকিস্তানে যে ধরনের সরকারই আসুক, ইমরান খানের পরে এখন যে শাহবাজ শরীফের সরকার, আপাত দৃষ্টিতে মার্কিনপন্থী, তারাও কিন্তু চীনের বলয় থেকে বেরোতে পারছে না, কারণ চীন এতভাবে পাকিস্তানকে জাকড়ে ধরেছে। এবং চীনের পলিসি হচ্ছে স্ট্রিং অফ পার্লস, কতগুলো মুক্তোর দানা তারা ভারত মহাসাগর এবং প্যাসিফিক মহাসাগরের ভিতরে ছিটিয়ে দিয়েছে। শ্রীলঙ্কার হাম্বানটোটা, বাংলাদেশের চট্টগ্রাম, পাকিস্তানের গোয়াদর, এইভাবে তারা অনেকগুলো বন্দর তারা তাদের আয়ত্তে নিয়েছে। তাদের যেটা ভয় যে মালাক্কা ডায়লেমা, যেটা মালাক্কা স্ট্রেট দিয়ে চীনের যে আমদানি রপ্তানি হয় ইন্দোনেশিয়ার এবং সিঙ্গাপুরের মাঝখান দিয়ে যে মালাক্কা স্ট্রেট, সেটা বন্ধ হয়ে গেলে
চীনের ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে, চীন অর্থনৈতিকভাবে মারা যাবে, কোনো তেল পাবে না, কিছুই পাবে না। যেটা আমি আলোচনা করেছি আগে, গোয়াদার বন্দর, বেলুচিস্তান থেকে কারাকোরাম হাইওয়ে দিয়ে চীনের সিনজিয়াং পর্যন্ত যাওয়া, এই যে পরিকল্পনাটা চীন পাকিস্তান মিলে করলো, সেটাকে আরো শক্তিধর করার জন্য চীন চাচ্ছে ভারত মহাসাগরে শ্রীলঙ্কা, বাংলাদেশ এবং মিয়ানমার, এই তিনটা দেশে তার প্রভাব বিস্তার করা এবং ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং সিঙ্গাপুরের মাঝের এই যে মালাক্কা স্ট্রেইট, তার নিয়ন্ত্রণ চীনের হাতে রাখা। সেই জন্য চীন কিন্তু সাউথ চায়না সি, সেখানে ফিলিপিন্সের সঙ্গে সংঘর্ষ করছে, পুরো সাউথ চায়না সি এখন চীন দাবি করে বসেছে। সেখানে তারা কৃত্রিম দ্বীপ বানিয়েছে, সেখানে বেস বানাচ্ছে। ওটা নিয়ন্ত্রণে না নিলে এবং তাইওয়ানকে সম্পূর্ণ চীনের নিয়ন্ত্রণে না নিতে পারলে চীন ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্রকে টেক্কা দিতে পারবে না। সুতরাং যদি আপনি দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি বুঝতে চান, তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, লাইক দিয়ে শুরু করেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করেন, শেয়ার করেন, বেল আইকন অন করে রাখুন। দেখা যাক, চলুন শুরু করি। বন্ধুরা, 2024 সালের আগস্টে বাংলাদেশ সরকার বদলের পর পররাষ্ট্র নীতিতে বড় পরিবর্তন এসছে। অন্তর্বর্তী সরকার, ডক্টর ইউনূস সরকার শুরু করেছিলেন যে ব্যালেন্সড ফরেন পলিসি। তারা একটা সব দিকে সমান ব্যালেন্স রাখার চেষ্টা করবেন। ফলে চীন ও পাকিস্তানের সঙ্গে সম্পর্ক উন্নত হয়েছে বাংলাদেশের ইউনূস আমলে। ওইটাকে আবার ব্যালেন্স করার জন্য একটা খারাপ কাজ করলেন ডক্টর ইউনূস সরকার। সেটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে তড়িঘড়ি করে 9 ফেব্রুয়ারি নির্বাচনের 3 দিন আগে তিনি একটা অসম বাণিজ্য চুক্তি করলেন। এই চুক্তি খণ্ডন করতেই হবে, এই চুক্তি বাতিল করতেই হবে। আমরা আমেরিকার কাছ থেকে 14টা বোয়িং বিমানও কিনতে চাই না, তাদের কাছ থেকে তেল, সয়াবিন, তুলা এগুলো আমরা আমদানি করতে চাই না। এই শর্তগুলো দাসত্বের শর্ত, যেটা খলিলুর রহমান এবং ইউনূস মিলে করেছেন। তবে একটা শুভ লক্ষণ হচ্ছে খলিলুর রহমানের যে দৌরাত্ম পররাষ্ট্র মন্ত্রণালয়ে, সেটা একটু প্রশমিত হয়েছে, কমেছে। এখন ফরেন মিনিস্ট্রি অ্যাডভাইজার হুমায়ুন কবিরকে তারেক রহমান সরকার সামনে নিয়ে আসছেন। তিনি এখন খলিলুর রহমানের পাশাপাশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তবে খলিলুর রহমানকে কেন তারেক রহমান সরাতে পারছেন না, সেটা একটা $1 বিলিয়ন প্রশ্ন। আমেরিকাকে খুশি করার জন্য যদি এটা করে থাকে এই সরকার, তাহলে তাদের সবচেয়ে বড় ভুল তারা করবে। তবে চীন ছেড়ে দেবে না বাংলাদেশকে। চীনের জন্য এখন দক্ষিণ এশিয়াতে যে 4টা দেশ খুব গুরুত্বপূর্ণ, ভারত শত্রু, পাকিস্তান বন্ধু, মিয়ানমার স্ট্র্যাটেজিক কারণে খুবই অপরিহার্য দরকার, বাংলাদেশও স্ট্র্যাটেজিক কারণে চীনের দরকার। বাংলাদেশ এবং মিয়ানমার নিয়ন্ত্রণে না নিলে, এই সরকার যদি চীনের প্রতি বন্ধুসুলভ না হয়, তাহলে ভারত মহাসাগর দিয়ে এই যে মালাক্কা স্ট্রেইটের বদলে আরেকটা ফ্রন্ট খোলা, তার জন্য বন্দর ব্যবস্থা করা, চীনের মিয়ানমারের আরাকান প্রদেশ ও বাংলাদেশের চট্টগ্রাম, শ্রীলঙ্কার হাম্বানটোটা, এটা এখন পুরো চীনের মালিকানায় চলে গেছে, কারণ শ্রীলঙ্কা লোন পরিশোধ করতে পারেনি সময় মতো। হাম্বানটোটা তাদের হাতে, তাদের এখন চট্টগ্রাম এবং এই যে সেতুয়ে বন্দর আরাকানে, তাদের নিয়ন্ত্রণ সম্পূর্ণভাবে নিতে চীন অপেক্ষা করবে না। চীন এখন উঠু পড়ে লেগেছে এবং 2027 সালে তাদের প্রোগ্রাম হচ্ছে তাইওয়ানের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ গ্রহণ করা। আপনারা কি মনে করেন চীন যদি তাইওয়ান আক্রমণ করে, মার্কিন যুক্তরাষ্ট্র চীনের বিরুদ্ধে যুদ্ধ করবে? আমার তো সেটা মনে হয় না। 2025 সালের জুন মাসে চীনের কুনমিংয়ে প্রথম চীন পাকিস্তান বাংলাদেশ ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল। ইউনূস তখন ক্ষমতায়। 2025 সালের জুন মাসে এই ত্রিপাক্ষিক বৈঠক হয়েছিল। সেখানে বাণিজ্য, প্রতিরক্ষা, যোগাযোগ ও সমুদ্র সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে। এটা ভারতের জন্য খুবই মনপ্রত ব্যাপার না। এখন চীনের সঙ্গে বাংলাদেশের যে নতুন সম্পর্ক গড়ে উঠছে, পাকিস্তান তো আছেই, এখন চীনের বাস্কেটে বাংলাদেশও যাচ্ছে। ভারত এতে আতঙ্কিত।
কেন আতঙ্কিত হবে না? আমি ভারতের প্রধানমন্ত্রী হলে মনে করতাম চীন এখন কৌশলগতভাবে ভারতকে ঘেরাও করেছে। ভারতের পশ্চিমে পাকিস্তান, উত্তরে চীন, আর এখন পূর্বে বাংলাদেশ। ৩ দিক দিয়ে যদি ঘিরে ফেলে, এক বঙ্গোপসাগর বা ভারত মহাসাগর ছাড়া ভারতের আর যাবার কোনো জায়গা নেই। ভারত মহাসাগরেও চীনের নেভি, পাকিস্তানের নেভি এবং বাংলাদেশের নেভি তদারক করবে। মিয়ানমারের নেভি সেখানে ঘোরাফেরা করবে। আর মার্কিন যুক্তরাষ্ট্রের নেভি দক্ষিণ এশিয়া এবং মধ্যপ্রাচ্য থেকে সরে যেতে বাধ্য হবে। ইরান যুদ্ধ শেষ হলেই সেটা আপনারা দেখতে পারবেন। তো ভারত একা হয়ে গেল। ভারতের পক্ষে দাঁড়ানোর কেউ কিন্তু নেই। ভারত ৩ দিক থেকে চাপে পড়েছে। বিশেষ করে শিলিগুড়ি করিডোর বা চিকেন নেক অঞ্চল এখন অত্যন্ত সংবেদনশীল। সেখানেই তিস্তা প্রজেক্টে বাংলাদেশ কাজ দিচ্ছে চীনকে। এটা ভারত যতই প্রতিবাদ করুক, আশঙ্কায় জর্জরিত হোক, বাংলাদেশ সরকার চীনের এই তিস্তা প্রজেক্ট গ্রহণ করার ব্যাপারে তাদের হাঁ ছাড়া না বলার কোনো অবকাশ নেই। চীন এদিকে বাংলাদেশের অস্ত্র বিক্রি বাড়াচ্ছে, বন্দর উন্নয়ন করছে। চট্টগ্রাম ও সম্ভাব্য সোনাদিয়া বন্দর চীনের প্রভাবে চলে এলে ভারত মহাসাগরে চীনের পা আরো শক্ত হবে। এটা ভারতের জন্য খুবই দুর্বিষহ ব্যাপার। তৃতীয়ত, উত্তর ও পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর জন্য সম্ভাব্য আশ্রয়ের আশঙ্কা। চীন, এবং শুধু চীন না, বাংলাদেশও এই আসামের যে সেপারেটিস্ট তাদেরকে আশ্রয় দেবে, যেটা খালেদা জিয়া সরকার করেছিলেন, কিন্তু উনি ব্যর্থ হয়েছিলেন। এবারে নিশ্চয়ই সেই ব্যর্থতার মুখ দেখবে না বাংলাদেশ। চীন এখন অনেক শক্তি অর্জন করেছে। মানে খালেদা জিয়ার আমলের চীন আর 2026 সালের চীন এক জিনিস না। তো ভারত এখন চারদিক দিয়ে তারা চীন দ্বারা পরিবেষ্টিত। এটাই শুধু দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপার নয়, এটি বৃহত্তর চীনা কৌশলের অঙ্গ। চীনের এই কৌশলের নাম স্ট্রিং অফ পার্লস। 2004 সালে একটি মার্কিন রিপোর্টে প্রথমে এই শব্দটা ব্যবহৃত হয়, স্ট্রিং অফ পার্লস। এটা পার্লস মানে মুক্তা, মুক্তার দানা চারদিকে ছড়িয়ে পড়েছে। চীন ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ বন্দরগুলোতে বিনিয়োগ করে একটা মালার মতো নেটওয়ার্ক তৈরি করেছে। সেটাকে বলা হচ্ছে স্ট্রিং অফ পার্ল। প্রতিটা মুক্ত হলো এক একটা বন্দর। পাকিস্তানের গোয়াদার, তারপর চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর, এই কারাকোরাম হাইওয়ে, শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দর, বাংলাদেশের চট্টগ্রাম ও সম্ভাব্য অন্যান্য বন্দর, মিয়ানমারের কিয়াওকপিও বন্দর, সিতোয়ে বন্দর, আফ্রিকার জিবুতি, এই যে যেখানে রেড সি, বাবল মান্দাবের পাশে জিবুতিতে চীনের প্রথম বিদেশে নৌঘাঁটি স্থাপিত হয়েছে, নেভাল বেজ রয়েছে। একদিকে ইয়েমেন হুথিদের নিয়ন্ত্রণে, আর জিবুতি তার পাশেই রেড সির পশ্চিম পারে, সেখানে ইরান নিয়ন্ত্রিত নৌঘাঁটি। তারা ইচ্ছা করলেই রেড সি এবং সুয়েজ খাল বন্ধ করে দিতে পারে। চীনের কৃপার উপরে, চীন এবং হুথিদের কৃপার উপরে নির্ভর করবে সুয়েজ খালের ভবিষ্যৎ, এবং পুরা পূর্বের সঙ্গে পশ্চিমের যে সম্পর্ক, ইউরোপের সঙ্গে এশিয়ার যে ব্যবসা বাণিজ্য, সেটা নির্ভর করবে চীন জিবুতিতে কি করছে, চীন হাম্বানটোটাতে কি করছে, চীন শ্রীলঙ্কায় কি করছে, চীন বাংলাদেশে কি করবে। ভারত এখানে কোনো প্লেয়ার না, ভারত এখানে পরিত্যাজ্য। এর মাঝেই ইরানের সঙ্গে পাকিস্তানের রোড বাউন্ডারি বর্ডার খুলে দেয়া হয়েছে। সেখান দিয়ে ইরানের তেল এখন পাকিস্তানের মাধ্যমে কারাকোরাম হাইওয়ে দিয়ে বাই রোড চলে যেতে পারবে এই গোয়াদার বন্দরকে বাইপাস করে। এতগুলো ডেভেলপমেন্ট হচ্ছে, এদিকে তিস্তা প্রজেক্টে চীন হাত দিচ্ছে। ভারতের এখন ত্রাহি মধুসূদন অবস্থা। এগুলো প্রথমে বাণিজ্যিক, কিন্তু প্রয়োজনে সামরিকভাবে কারণে ব্যবহার করা হবে এই বন্দরগুলো। চীন এভাবে নিজের বাণিজ্যিক রুট সুরক্ষিত করছে এবং আঞ্চলিক প্রভাব বাড়াচ্ছে। ভারত এটাকে নিজের চারপাশে ঘেরাও হিসাবে দেখে। এবং আমি বহুবার বলেছি, আমার নিজের কয়েন করা একটা সেন্টেন্স, অল ওয়ার্স আর ট্রেড ওয়ার্স।
এটা আমার থিওরি, আমি ব্যবহার করেছি এই শব্দগুলো। সর্বপ্রথম সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ। চীনের জন্য, সব দেশের জন্য বাণিজ্য হচ্ছে মূল। এই যে হরমুজ প্রণালীতে জাহাজ আসতে দিচ্ছে না, চীন ইরান বন্ধ করে দিচ্ছে, আমেরিকা জোর করে ইরানকে দিয়ে চুক্তি করে হরমুজ খুলতে চাচ্ছে, কি জন্য? বাণিজ্যের জন্য। সকল যুদ্ধই বাণিজ্য যুদ্ধ। এটা যদি মনে না রাখেন তাহলে আন্তর্জাতিক রাজনীতি, ইন্টারন্যাশনাল রিলেশনস, যুদ্ধ বুঝতে পারবেন না। যুদ্ধ কি জিনিস? ওয়ার ইজ পলিটিক্স বাই আদার মিনস। যুদ্ধ হচ্ছে রাজনীতি অন্য উপায়ে, টেবিলে কথাবার্তা না বলে বন্দুক দিয়ে গোলাগুলি করে যেটা হচ্ছে সেটাও রাজনীতি, সেটাও ব্যবসা বাণিজ্য রক্ষার ব্যবস্থা করা। যুদ্ধ কিন্তু রাজনীতির উপরে না। আমি ওকে দেখতে পারি না, ওরা মুসলমান বা ওরা হিন্দু, এই জন্য যুদ্ধ করি, এ ধরনের ঘটনা মধ্যযুগেও ঘটে নাই। মোহাম্মদ বিন কাসেম সিন্ধু বিজয় করতে আসেন নাই যে এই রাজা দাহির যে ই করলো, মানে যে ঘটনাটা ঘটালো, মানে উমাইয়াদের একটা জাহাজ জলদস্যুরা আক্রমণ করেছিল, ওটাই কিন্তু মূল জিনিস। রাজা দাহির সিন্ধু অঞ্চলে কিভাবে মানুষকে ট্রিট করে ওটা অজুহাত মাত্র। আসল ব্যাপার উমাইয়ার ডাইনেস্টির, উমাইয়া সাম্রাজ্যের জাহাজের উপর আক্রমণ, বাণিজ্য বিঘ্নিত হওয়া। মুসলমান স্পেন দখল করলো কেন 711 সালে? যে তাদের ভূমধ্য সাগর অঞ্চলে ব্যবসা বাণিজ্য করতে হলে, উত্তর আফ্রিকার সঙ্গে ইউরোপের ব্যবসা বাণিজ্য বাড়াতে হলে ইউরোপে একটা ঘাঁটি করতে হবে, কলোনি বানাতে হবে। ওটা ছিল আরব সাম্রাজ্যবাদ। ধর্মের কোনো সম্পর্ক নাই। ধর্মের সম্পর্ক থাকলে তো স্পেনের সব লোক মুসলমান হয়ে যেত, ভারতের সব লোক মুসলমান হয়ে যেত। মুসলমান করার জন্য তারা কোনো দেশে যায় নাই, পর্যায়ক্রমে তারা বিভিন্ন কারণে মুসলমান হয়েছে, সেটা অন্য বিতর্ক। চীনের সবচেয়ে বড় দুর্বলতা কোথায়? মালাক্কা ডাইলেমা। আমি বারবার একই কথা বলছি। চীনের প্রায় 80% আমদানি, তেল এবং অন্যান্য জিনিস আমদানি রপ্তানি হয় মালাক্কা প্রণালী দিয়ে। এই প্রণালী সংকীর্ণ এবং যুক্তরাষ্ট্র তার মিত্রদের নিয়ন্ত্রণে। যুদ্ধের সময় এটি বন্ধ করে দিলে চীনের অর্থনীতি পুরোপুরি মুখ থুবড়ে পড়বে। এই ডাইলেমা থেকে বের হতেই চীন স্ট্রিং অফ পার্ল, চায়না পাকিস্তান ইকোনমিক করিডোর এবং বাংলাদেশে বিনিয়োগ এবং দক্ষিণ চীন সাগরে আগ্রাসন চালাচ্ছে, বিকল্প রুট তৈরি করছে। স্থলপথে পাকিস্তান ও মিয়ানমার হয়ে বঙ্গোপসাগরে তারা নতুন বন্দর তৈরি করতে চাচ্ছে, নতুন জোন অফ ইনফ্লুয়েন্স তৈরি করতে চাচ্ছে। চীন এখন নিয়ন্ত্রণে দিতে চাচ্ছে বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং সাউথ চায়না সি, যে জন্য ফিলিপিন্সের সঙ্গে গন্ডগোল, এবং ইরানে তারা প্রত্যক্ষভাবে তারা এফেক্টেড হবে যদি মার্কিন যুক্তরাষ্ট্র, ইসরায়েল এখানে মাতব্বরি করে। সুতরাং চীন সেখানেও প্রেজেন্ট। ইরানকে দিয়ে, পাকিস্তানকে দিয়ে তারা শক্তি, তাদের পক্ষে শক্তিকে শক্তিশালী করছে। বাংলাদেশ এখন সেই ক্যাম্পে যাবে, বাংলাদেশকে চীন নিয়ে যাচ্ছে সেখানে। মানে 2016 সালে আন্তর্জাতিক ট্রাইব্যুনাল এই যে চীন যে দাবি করছে যে সাউথ চায়না সি তাদের, এটা আন্তর্জাতিক ট্রাইব্যুনাল প্রত্যাখ্যান করেছে, কিন্তু চীন মানেনি। গায়ের জোরে চীন ওখানে বলছে সাউথ চায়না সি আমাদের। ফিলিপিন্স থেকে শুরু করে অঞ্চলের যে সমস্ত দেশ, এমনকি ব্রুনাই, মালয়েশিয়া, এরাও ক্লেম করে সাউথ চায়না সির কিছু অংশ। চীন বলছে না, এটা আমাদের পুরোপুরি। ফিলিপিন্স, ভিয়েতনামের সঙ্গে চীনের সংঘর্ষ কেন? সাউথ চায়না সি চীন ক্লেম করছে। নর্থ কোরিয়া, উত্তর কোরিয়া চীনের সঙ্গে কেন? সে চায় দক্ষিণ কোরিয়া যেন এখানে শক্তিধর না হয়, সেই জন্য চীন কোরিয়াকে, উত্তর কোরিয়াকে সাথে পেয়েছে। চীনের এই আগ্রাসনের উদ্দেশ্য কি? সম্পদ নিয়ন্ত্রণ, বাণিজ্য রুট নিয়ন্ত্রণ এবং মার্কিন প্রভাব কমানো। এটা ইন্দো প্যাসিফিক অঞ্চলের পুরো ক্ষমতার ভারসাম্য বদলে দিচ্ছে। মার্কিন যুক্তরাষ্ট্র উদ্বিগ্ন, ভারতও উদ্বিগ্ন, তবে ভারত এ ব্যাপারে কিছু করতে পারবে না। তাই বন্ধুরা, চীন, বাংলাদেশ, পাকিস্তান সম্পর্ক শুধু 3 দেশের বিষয় নয়, এটি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্য পুরোপুরি বদলে দেওয়ার মতো একটা ঘটনা। এটা আপনাদের বুঝতেই হবে। আপনি ইঞ্জিনিয়ার হন আর ডাক্তার হন, রাজনীতির ইন্টারেস্টেড না, কিন্তু এটা আপনাকে বুঝতেই হবে
কোন দিকে যাচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি, এবং ফরেন পলিসির উপর ডিপেন্ড করবে তার ডোমেস্টিক পলিসির উপর নির্ভর করবে তার অর্থনৈতিক নিরাপত্তা, চাকুরি বাকুরি এবং সব ধরনের নিরাপত্তা। আপনি ইউএইর দিকে তাকিয়ে দেখেন, ইউএই মার্কিন বলয়ে ঢুকে গিয়ে এখন যে মারটা খাচ্ছে, তাতে যে অবস্থা ইউএইর হয়েছে আরো হবে। ইরান তাকে আরো সাহায্য করবে, ইউএই বাণিজ্যিকভাবে অচল হয়ে পড়বে বলে আমি আশঙ্কা করি, আমি মনে করি। সুতরাং ভারত এটাকে চ্যালেঞ্জ হিসাবে নিচ্ছে, কিন্তু ভারতের সঙ্গে কোনো পরাশক্তি নেই। ভারতের জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এসে যুদ্ধ করবে আমার মনে হয় না। ইরানেই ভারত আমেরিকা কিছু করতে পারছে না। এখন দক্ষিণ পূর্ব এশিয়াতে, দক্ষিণ এশিয়াতে ঢুকে ভারতের পক্ষে যুদ্ধ করবে মার্কিন যুক্তরাষ্ট্র, এ আশা দুরাশা, এ আশায় গুড়ে বালি। কিন্তু বাংলাদেশের জন্য সুযোগ ও ঝুঁকি দুটোই আছে। নো রিস্ক নো গেইন, আপনাকে কিছু ঝুঁকি নিতেই হবে। বাংলাদেশ এখনো পুরোপুরি কোনো অক্ষে যোগ দেয়নি। এটি হেজিং স্ট্র্যাটেজি, তবে সতর্ক থাকতে হবে। ভবিষ্যতে এই অঞ্চলে কি ঘটবে তা নির্ভর করবে কূটনীতি, অর্থনীতি ও সামরিক শক্তির উপর। বাংলাদেশকে স্বয়ংসম্পূর্ণ হতে হবে, শক্তিধর হতে হবে সামরিক দিক দিয়ে। ভারতের পশ্চিমবঙ্গে যে বিজেপির উত্থান, তারা যে বাংলাদেশি নামে মুসলমানদেরকে বাংলাদেশে পুশিং করবে, সেটা প্রতিহত করতে হলে আপনার হাতে বন্দুক থাকতে হবে। বাংলাদেশের প্রতিটা নাগরিককে সামরিক ট্রেনিং দিয়ে শক্তিশালী করতে হবে, এবং আমাদের সেনাবাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনীকে আরো 4 গুণ 5 গুণ শক্তিধর হতেই হবে। এবং চীন ছাড়া এ ব্যাপারে বাংলাদেশের সাহায্যে কেউ এগিয়ে আসছে না, আসবেও না। চীনেরও স্বার্থ আছে, চীনের এই স্বার্থকে বাংলাদেশ ব্যবহার করতে হবে। চীন শিলিগুড়ি করিডোর নিয়ন্ত্রণে নিতে চায়, সেখানে বাংলাদেশের সাহায্য ছাড়া এটা সম্ভব না। বাংলাদেশে ভারতের ট্রানজিট বন্ধ করা ছাড়া চীন তার স্ট্র্যাটেজি রূপায়িত করতে পারবে না। সুতরাং আপনার মতামত কমেন্টে জানান, এবং ভারতের কি করা উচিত সেটা সম্বন্ধে আলোচনা করেন। বাংলাদেশের স্বার্থ কিভাবে রক্ষা হবে সেটা সম্বন্ধে প্রশ্ন করেন, আমি আমার সাধ্যমতো উত্তর দেব। সবচেয়ে বড় কথা, গুরুত্বপূর্ণ কথা, ভিডিওটা যদি ভালো লাগে লাইক দেবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, এবং পরবর্তী ভিডিওতে দেখা হবে আপনাদের সঙ্গে আবার। ধন্যবাদ। সাবধানে থাকুন, ভালো থাকুন, এবং চিন্তা করুন ভারতকে কিভাবে চীন ঘিরে ফেলছে। এবং পাকিস্তানে গেছেন বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব নিয়ে যে কত রকমের মিথ্যাচার, বারবার তাকে বলছে শিলং সালাউদ্দিন, তিনি রয়ের এজেন্ট। আমি বহুবার বলেছি, রয়ের কে এজেন্ট এটা ভারতের বড় জোর 1 ডজন লোক জানবে। প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, রয়ের প্রধান, কিছু লোক জানবে। এটা প্যারিসে বসে কারো পক্ষে জানা সম্ভবপর নয়। এখন সালাউদ্দিন সাহেব পাকিস্তানের সঙ্গে চুক্তি করছেন, এদিকে আবার হুমায়ুন কবির এবং খলিলুর রহমান চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছেন। খলিলুর রহমানকে এই তেতো পিল, এই বিটার পিল গিলতে হচ্ছে। এটা তারেক রহমান সরকারের একটা ভালো পলিসি বলে আমি মনে করি। যার যেখানে ক্রেডিট সেটা দিতেই হবে। তো এখন মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যে চুক্তি হয়েছে, অসম বাণিজ্য চুক্তি, সেটাকে আবার মোবারকবাদ জানিয়েছেন পিটার হাসের বন্ধুকে জামাত ইসলামী প্রধান ডাক্তার সাহেব শফিকুর রহমান। মানব জমিনে খবর এসছে। সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের দালালি করলে বাংলাদেশ টিকবে না। বাংলাদেশকে আজ হোক বা কাল হোক চীন, পাকিস্তান বলয়ে ঢুকতেই হবে ভারতকে প্রতিহত করার জন্য, এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে ইন দ্য লং রান প্রতিহত করার জন্য। ভালো থাকবেন সবাই।